বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে গত এক যুগেরও বেশি সময় ধরে বিনিয়োগকারীরা চলেছেন উল্টো রথে। অসংখ্য বিনিয়োগকারী তাদের পুঁজি হারিয়ে মার্কেট থেকে বিদায় নিয়েছেন এবং বর্তমানে যারা ইনভেস্ট করেছেন তারাও ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাচ্ছেন। পৃথিবীর অন্যান্য দেশে ক্যাপিটাল মার্কেটের প্রতি ইয়ঙ্গার জেনারেশনদের যেমন আগ্রহ থাকে, তেমনি সিনিয়র সিটিজেনরাও ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করে থাকেন। ইভেন সিনিয়র সিটিজেনরা তাদের রিটায়ারমেন্টের টাকা পর্যন্ত ক্যাপিটাল মার্কেটে বিভিন্ন অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করে থাকেন। কিন্তু বাংলাদেশে ক্যাপিটাল মার্কেটের সাথে এদেশের জনজীবনের সম্পৃক্ততা ডে বাই ডে কমে যাচ্ছে। ইভেন ইয়ঙ্গার জেনারেশনদেরও এই মার্কেটের প্রতি খুব একটা আগ্রহ দেখা যাচ্ছে না। এখন কেনই বা ক্যাপিটাল মার্কেটের সাথে দেশের জনজীবনের সম্পৃক্ততা কমে যাচ্ছে, এটি নিয়ে গবেষণা হতে পারে। গত 2-3 বছর ধরে ক্যাপিটাল মার্কেটে কয়েকটি গুরুত্বপূর্ণ পলিসিগত সাপোর্ট দেওয়া হয়েছিল এবং গুরুত্বপূর্ণ যে কয়টি পলিসিগত সাপোর্ট দেওয়া হয়েছিল আমরা আশা করেছিলাম বাজার 12,000 পয়েন্টে পৌঁছে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাজার তো এগিয়ে যায়নি, বরঞ্চ ডে বাই ডে বাজার পিছিয়ে যাচ্ছে। গত এক যুগে বাংলাদেশের অর্থনীতির আকার বৃদ্ধি পেয়েছে, জিডিপির গ্রোথ রেট ভালো, এডুকেটেড এবং স্কিল্ড জনসংখ্যার হার বৃদ্ধি পেয়েছে এবং ইকোনমির বিভিন্ন উইংসগুলো ভালো পারফর্ম করা সত্ত্বেও পুঁজিবাজারের চিত্র ঠিক ভিন্ন। পুঁজিবাজার যেন চলছে উল্টো রথে। আজ আমরা মার্কেট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট হাইলাইট করব। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আমরা যদি ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটের অবস্থান দেখি, বিএসসি সেন্সেক্স ইন্ডেক্সটি 2009 সালে ছিল প্রায় 8,000 থেকে 9,000 পয়েন্টে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে বর্তমানে প্রায় 74,000 পয়েন্টে অবস্থান করছে। গত কয়েক বছরে 2009 সাল থেকে যদি আমরা গ্রোথ রেট চিন্তা করি, 800%-এরও বেশি গ্রোথ ইন্ডিয়ান ক্যাপিটাল মার্কেটে হয়েছে। আর আমরা যদি ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান দেখি, 2010 সালে যে হাইটি ক্রিয়েট করেছিল এটি প্রায় 8,700 পয়েন্ট পর্যন্ত হিট করেছিল আর বর্তমানে অবস্থান করছে 6,112 পয়েন্টে। অর্থাৎ গত এক যুগে গ্রোথ তো হয়নি, বরঞ্চ নেগেটিভ গ্রোথ হয়েছে। আর এই বিষয়টিকে নিয়ে আমাদের হর্তাকর্তা যারা আছেন তাদের কোনো মাথা ব্যথা না থাকলেও জাতি হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়টি নিয়ে আমরা লজ্জাবোধ করি। 2010 সাল থেকে যদি ইন্ডিয়ান জিডিপির সাথে বাংলাদেশের জিডিপির যদি আমরা একটা কম্প্যারিজন করি, 2010 সালে বাংলাদেশের জিডিপি গ্রোথ হয়েছে 5.6%, যেখানে 2010 সালে ছিল 8.5% ইন্ডিয়ান জিডিপির গ্রোথ রেট। 2011 এবং 12 সালে বাংলাদেশ কিছুটা এগিয়েছিল, বাংলাদেশের গ্রোথ রেট ছিল 6.5%। সেখানে ইন্ডিয়ান গ্রোথ রেট ছিল 5.2 এবং 5.5। এরপরের 4 বছর ইন্ডিয়ান গ্রোথ রেট বাংলাদেশের তুলনায় ভালো ছিল। তাদের গ্রোথ রেট 2013 সালে ছিল 6.4, 2014 সালে 7.4, 2015 সালে ছিল 8.8% এবং 2016 সালে ছিল 8.3%। যেখানে বাংলাদেশের গ্রোথ রেট ছিল 2013 সালে 6% এবং 2014 সালে 6.1% এবং 2015 সালে 6.6% এবং 2016 সালে 7.1%। এরপরে বাংলাদেশের কিছুটা কনসিস্টেন্সি ছিল, 6.8 ছিল ইন্ডিয়ান 2017 সালে এবং 2017 সালে বাংলাদেশের জিডিপির গ্রোথ ছিল 6.6% এবং 2018 সালে বাংলাদেশের জিডিপির গ্রোথ রেট ছিল 7.3% এবং 2019 সালে 7.9%। সেক্ষেত্রে ইন্ডিয়ান গ্রোথ রেট কিছুটা পিছিয়ে গেছে। 2018 সালে 6.5%, 2019 সালে 3.9% এবং 2020 সালে নেগেটিভ গ্রোথ হয়েছে 5.8% এবং সেখানে বাংলাদেশের অবস্থান কিন্তু অনেকটা ভালো ছিল কম্পেয়ার টু ইন্ডিয়া। এবং বর্তমানে উভয় দেশের গ্রোথ রেট প্রায় 7%-এর কাছাকাছি। সো গত এক যুগে যে গ্রোথ রেট আমরা ইন্ডিয়ার সাথে বাংলাদেশের যে চিত্রটি আমরা এখানে দেখতে পাচ্ছি, খুব বেশি যে ডিফারেন্স হয়েছে তা না। কোনো বছর ইন্ডিয়ান ইকোনমি কিছুটা ভালো পারফর্ম করেছে এবং কোনো
বছর বাংলাদেশের ইকোনমি কিছুটা ভালো পারফর্ম করেছে। হিউজ কোনো ডিফারেন্স আমরা দেখতে পাচ্ছি না। আর 2020 সালের যে চিত্রটি, এটি যেহেতু একটি প্যান্ডেমিকের মতো একটি ভয়াবহ চিত্র সারা বিশ্বে ছিল, এই বছরটাকে আমরা খুব একটা গুরুত্ব সহকারে বিবেচনা করব না। এখন যদি গত 10 বছরের পার ক্যাপিটা ইনকাম যদি আমরা দেখি, বাংলাদেশ পিছিয়ে ছিল অনেক দিন ধরে, অনেক বছর পিছিয়ে ছিল, কিন্তু 2019 সালে বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ান যে পার ক্যাপিটা ইনকাম সেটিকে এক্সিড করে কিছুটা এগিয়ে যায়। আর বর্তমানে দুটো দেশের পার ক্যাপিটা ইনকাম প্রায় সমান। এছাড়া ইকোনমির অন্য অন্য সূচকগুলো যদি আমরা বিশ্লেষণ করি, দেখা যাবে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খুব বেশি যে ডিফারেন্স আছে ওরকমটি না। ইনফ্লেশনারি সিচুয়েশনের দিক থেকে বাংলাদেশ 2-1 বছর তেমন একটি কন্ট্রোল করতে পারছে না ইনফ্লেশন সিচুয়েশনটি, সেটি ইন্ডিয়া খুব ভালোভাবেই কন্ট্রোল করেছে। এদিক থেকে ইন্ডিয়া কিছুটা এগিয়ে আছে, কিন্তু এটি গত 2-3 বছরের চিত্র। কিন্তু এর আগে ইনফ্লেশনারি সিচুয়েশন বাংলাদেশ কিন্তু অনেক সুন্দরভাবে ট্যাকেল করেছে এবং ভালো অবস্থানে ছিল। এবং এক্সপোর্টের ক্ষেত্রে বাংলাদেশের ধারাবাহিক একটা গ্রোথ আমরা লক্ষ্য করি। কিন্তু গত এক যুগে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে আছে, 5-6 হাজার পয়েন্টের মধ্যে স্ট্যাগনেন্ট হয়ে আছে। কিন্তু 2010 সালে যে হাইটি ক্রিয়েট করেছিল, ওই সময় নাম্বার অফ এনলিস্টেড কোম্পানির সংখ্যা অনেক কম ছিল। গত এক যুগে না হলেও 100-রও বেশি কোম্পানি নতুন করে এনলিস্টেড হয়েছে এবং প্রত্যেকটা কোম্পানি কিন্তু ইন্ডেক্সে কিছু কিছু করে পয়েন্ট কন্ট্রিবিউট করেছে। এছাড়া জিডিপির গ্রোথ রেট, মানুষের যে আর্নিংয়ের যে একটা আর্নিং বৃদ্ধি পেয়েছে, ইকোনমির যে সাইজ বৃদ্ধি পেয়েছে এবং ইনফ্লেশনারি সিচুয়েশন, সব কিছু যদি ভালোভাবে ক্যালকুলেশন করা হয়, বর্তমানে ডিএসসি ব্রড ইন্ডেক্সের অবস্থান থাকা উচিত 30,000 পয়েন্টে, কিন্তু সূচক বর্তমানে অবস্থান করছে 6,112 পয়েন্টে। এখন কেনই বা বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না, এটি নিয়ে গবেষণা করা যেতে পারে। তবে যে বিষয়টি আমরা সামগ্রিকভাবে অনুধাবন করছি, এটি হলো একটি সামগ্রিক ব্যর্থতা। আর আমি পার্সোনালি মনে করি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট এগোতে পারেনি, তার প্রধান কারণ ছিল দুর্নীতি। সুশাসন প্রতিষ্ঠিত হয়নি বলেই কিন্তু ক্যাপিটাল মার্কেটে মানুষের আস্থা কমে গেছে। আর মানুষের আস্থা কমে যাওয়ার কারণে, আস্থাহীনতার কারণেই মানুষ এই মার্কেটে বিনিয়োগকারীরা ইনভেস্টমেন্ট করা থেকে বিরত থেকেছেন, যার কারণে মার্কেট লিকুইডিটির দিক থেকে সাফার করছে। রিসেন্টলি যে অনিয়মটি হয়েছে সেটি যদি আমরা আলোচনা করি, কয়েক ডজন কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ট্রান্সফার করা হয়নি ঠিকমতো। তো এটার জন্য দায়ী কে ছিল? ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ব্যক্তিগুলোকে, যে কর্মচারীগুলোকে এই দায়িত্বটি দেওয়া হয়েছিল, তারা ঠিকমতো দায়িত্ব পালন করেনি, যার কারণে রুলস কিন্তু আগে থেকেই ছিল 2 বছর পর পর ডিভিডেন্ড যদি না দেয় সেই কোম্পানিগুলো জেড ক্যাটাগরিতে স্থানান্তর করা হবে। কিন্তু 4 বছর ও অধিক সময় পার হয়ে যাওয়ার পরও সেই কোম্পানিগুলো বি ক্যাটাগরিতে ছিল। তো যথাসময়ে কোম্পানিগুলোকে যদি ক্যাটাগরি পরিবর্তন করতো, তাহলে বর্তমান মার্কেট একটি বিশৃঙ্খলা আমরা পেতাম না বর্তমান মার্কেটে। সো এই বিশৃঙ্খলাটির জন্য দায়ী হলো ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু দায়িত্ব জ্ঞানহীন কর্মচারী। হয় তারা তাদের দায়িত্বের অবহেলা করেছে, অথবা তারা এই ম্যানিপুলেটরদের সাথে যুক্ত ছিল। এখন এটি তদন্ত করা উচিত বলে আমি মনে করি। কিন্তু দেখা যাবে ঠিকই এইসব বিষয়গুলোর কোনো বিচার আচার আদৌ হবে না। এবং অতীতেও কিন্তু 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন একটি বিচার আচার হয়নি। এবং এই বিচারহীনতার অপসংস্কৃতি থেকে পুঁজিবাজার আদৌ মুক্তি পাবে কিনা, এটি হচ্ছে একটি বড় কোশ্চেন। তবে আমি পার্সোনালি মনে করি এই বিচারহীনতার অপসংস্কৃতি থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে পরবর্তী প্রজন্ম আপনাদেরকে ঘৃণা ভরে স্মরণ করবে। আরেকটি বিষয় আমি আমার বিভিন্ন আলোচনায় হাইলাইট করার চেষ্টা করেছিলাম, সেটি হলো এখানে একটি সিন্ডিকেট মার্কেটকে স্যাবোটাইজ করার একটা অপচেষ্টায় কিংবা অপকর্মে লিপ্ত থাকে। প্রায় সময়ই আমরা লক্ষ্য করি মার্কেটকে খুব অস্থির করে তোলে, এবং এই অস্থিরতাটা বিভিন্নভাবেই হতে পারে।
দুর্বল মানের কোম্পানিগুলোকে অ্যাবনর্মালি প্রাইস বাড়িয়ে মার্কেটে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, অথবা ভালো মানের কোম্পানিগুলোকে অত্যাধিক মাত্রায় ডাউন করে মার্কেটে একটা বিশৃঙ্খলা ক্রিয়েট করার একটা অপচেষ্টা আমরা প্রায় সময়ই লক্ষ্য করি। শুধু তাই নয়, বাংলাদেশের জাতীয় কিছু গুরুত্বপূর্ণ ইভেন্টেও মার্কেটকে অ্যাটাক করা হয়ে থাকে। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় দেশ বিরোধী একটি চক্র বাংলাদেশের ইকোনমি, জনজীবনে এবং সমাজে শান্তি এবং সম্প্রীতি নষ্ট করার একটা অপচেষ্টা প্রায় সময় করে থাকে, এবং ক্যাপিটাল মার্কেটও এটা হচ্ছে কিনা এই বিষয়টি খতিয়ে দেখা উচিত। এছাড়া আরেকটি বড় সমস্যা হলো দুর্বল মানের কোম্পানিগুলোকে নানা রকম অপকৌশলে সেই কোম্পানিগুলোকে এনলিস্টেড করার পূর্বে প্রফিট দেখিয়ে সেগুলোকে এনলিস্ট করা হয়, এবং এনলিস্টমেন্ট হওয়ার পর 2-1 বছরের মধ্যে কোম্পানিগুলো সিক হয়ে যায়। আর প্রথমে এই কোম্পানিগুলোকে ম্যানিপুলেট করে যখন সেকেন্ডারি মার্কেটে এনলিস্টেড হয়, ট্রেড শুরু হয়, এগুলোকে ম্যানিপুলেট করে চড়া দামে বিনিয়োগকারীদেরকে কিন্তু গছিয়ে দেওয়ার একটা অপকর্মে একটা সিন্ডিকেট লিপ্ত থাকে, এবং পরবর্তীতে স্টকগুলোর দাম কমতে থাকে। আর এভাবে অসংখ্য বিনিয়োগকারী কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাজারে। এখন বিনিয়োগকারী ভাইদের প্রতি আহ্বান জানাবো, নতুন কোম্পানিগুলোকে আপনারা প্রাইমারি মার্কেটে অ্যাপ্লাই করবেন, বাট সেকেন্ডারি মার্কেটে আপনারা নতুন কোম্পানিগুলো অ্যাটলিস্ট 6-7 মাস কিংবা 1 বছর ট্রেড হওয়া পর্যন্ত আপনারা সেগুলোকে বয়কট করুন। কেননা নতুন কোম্পানির ক্ষেত্রে হিস্ট্রিক্যাল খুব বেশি ডাটা না থাকার কারণে সেই কোম্পানিগুলোকে অ্যাসেস করা অনেকটা ডিফিকাল্ট। মিনিমাম একটি কোম্পানির 5-7 বছরের ধারাবাহিক আর্নিং না দেখে সেই কোম্পানিটিকে বিচার করা খুবই ডিফিকাল্ট, এবং 5-7 বছর ধরে কেমন ডিভিডেন্ড পে আউট করছে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর এখন বর্তমানে যে অবস্থানে এসে পুঁজিবাজার ঠেকেছে, আমি পার্সোনালি মনে করি রাষ্ট্রকে এখন এগিয়ে আসতে হবে দেশের সাথে, দেশের অর্থনীতির সাথে এবং বিনিয়োগকারীদের সাথে। রাষ্ট্রকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মার্কেট এখন আর সুস্থ স্বাভাবিক ধারায় চলছে না, এই মার্কেট এখন ক্যান্সার আক্রান্ত, আর এই ক্যান্সার আক্রান্ত পেশেন্টকে ঠিকমতো চিকিৎসা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের কর্তব্য বলেও আমি মনে করি। সো বন্ধুরা, এটাই ছিল আজকের আলোচনা। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, কোনো সাজেশন থাকলে আপনারা আমাদেরকে জানাবেন। আর আলোচনাটি ভালো লাগলে অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।